ডিয়ার স্টুডেন্টস, নমস্কার। ইকোনমিক্স সেকেন্ড ক্লাসে সকলকে স্বাগত জানাই। পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট আজকের চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা বিভিন্ন এক্সামে ডাব্লিউবিসিএস সহ খুব গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিসিএসে বেশি পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট থেকে কোশ্চেন আসে, তো এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কিছু নোটস আছে ইম্পর্ট্যান্ট যেগুলো থেকে কোশ্চেন আসে, আর সেই সঙ্গে কিছু কোশ্চেনও আছে যেগুলো প্র্যাকটিস করা হবে। তো ক্লাসটায় প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো, আর সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, পভার্টি কী জিনিস? ইট ইজ এ স্টেট ইন হুইচ এ পারসন অর কমিউনিটি ল্যাক্স দ্য ফিনান্সিয়াল রিসোর্স অ্যান্ড ইজ আনএবল টু ফুলফিল ইভেন ইটস বেসিক নেসেসিটি অফ লাইফ। মানে কি? মানে জীবনের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে মোটামুটিভাবে যারা অসমর্থ হয় এবং অসমর্থভাবে দিন যাপন করে, সেটাকে আমরা পভার্টির পর্যায়ে, দারিদ্রতার পর্যায়ে রাখতে পারি। পভার্টি ভারতের ক্ষেত্রে যারা এস্টিমেট করে তারা হলো এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, এবং এনারাই ভারতের ন্যাশনাল ইনকাম তারা বর্তমানে তারাই মেজার করে। আগে এনএসএসও ছিল, সিএসও ছিল, কিন্তু বর্তমানে এটা আছে এনএসওর আন্ডারে, অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের আন্ডারে। এবং এটা কোন মিনিস্ট্রির আন্ডারে আসছে? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে আসছে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে আসছে না, কিন্তু স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে আসছে। 17 October is declared as the International Day for Eradication of Poverty by the United Nations. তো এটা একটা ইম্পর্ট্যান্ট। 17 অক্টোবর ইন্টারন্যাশনাল পোভার্টির ইরাডিকেশন অফ পোভার্টি ডে, দারিদ্র দূরীকরণ দিবস, এবং এটা ইউনাইটেড নেশন দ্বারা ঘোষণা করা হয়েছে। দারিদ্রতা যে ভারতে দেখা যায়, যেটা মোটামুটিভাবে একটা চরম দারিদ্রতা না বললেও অনেক টাইপ দারিদ্রতা ভারতে দেখা যায়। বিলো পোভার্টি লেভেল অনেকই আছে। আগে তো ক্যালোরি হিসাবে মাপা হতো, বর্তমানে পার ক্যাপিটা ইনকাম ধরা হয়। তো সমস্ত কিছু একটা মেজার করে ধরা হয় আর কি, মাল্টি ডাইমেনশনাল পোভার্টি ইন্ডেক্সে ধরা হয় সেটা। তো প্রথমে হচ্ছে যে কজ কি, পোভার্টির কারণ কি ভারতে? প্রথমত হচ্ছে হাই পপুলেশন গ্রোথ রেট। পপুলেশন গ্রোথ রেট খুব বেশি, বর্তমানে কিছুটা কমেছে, কিন্তু তার মধ্যেও পপুলেশন গ্রোথ রেট বেশি। আনএমপ্লয়মেন্ট অ্যান্ড আন্ডার এমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট কী জিনিস? আনএমপ্লয়মেন্টের বিভিন্ন ভাগ থাকে। তো মোটামুটিভাবে আমরা যেটা বলবো যে কাজ করতে ইচ্ছুক ব্যক্তি, কিন্তু কোনো কারণের জন্য তিনি কাজ পাচ্ছেন না, এটাকেই আমরা আনএমপ্লয়মেন্ট হিসাবে বলতে পারি। আন্ডার এমপ্লয়মেন্ট অর্থাৎ কাজ করছে কিন্তু যতটা তার যোগ্যতা সেইটার মতো কাজ সে বা তার মতো ওয়েজেস বা বেতন সে পাচ্ছে না, তো এটা হলো আন্ডার এমপ্লয়মেন্ট। নেক্সট যেটা, সেটা হলো আরবান রুরাল ডিভাইড। আরবান রুরালের একটা ডিভাইড ভারতে ভীষণভাবে দেখা যায়। আরবান এরিয়াগুলো সমস্তগুলোই উন্নত, বেশিরভাগ ক্ষেত্রে আরবান এরিয়াগুলো উন্নত, অর্থনৈতিক অবস্থা ভালো, অ্যামিনিটিস যা কিছু, লাইফ এক্সপেক্টেন্সি হোক, হেলথ হোক, এডুকেশন হোক, সমস্ত কিছুই আরবান বা শহরে উন্নত। রুরাল অন্যদিকে গ্রামীণ ক্ষেত্রে সেগুলো খুব একটা উন্নত নয়। যদিও ডিজিটালাইজেশন সমস্ত জায়গাতেই পৌঁছেছে, তবুও গ্রামীণ সেক্টর এখনও অনেকটাই পিছিয়ে। নেক্সট হচ্ছে ভেরিয়াস এস্টিমেটস অফ পোভার্টি ইন ইন্ডিয়া। পোভার্টি মেজার করার জন্য ইন্ডিয়াতে বিভিন্ন রকম এস্টিমেট করা হয়েছে, আগেও করা হয়েছে, বর্তমানেও করা হচ্ছে, এবং বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এই ধরনের কমিটি গঠিত হয়েছে, যেগুলো পোভার্টি ইরাডিকেশনের জন্য বা পোভার্টি এস্টিমেশনের জন্য কোথায় কতটা পোভার্টি লেভেল কী, পার ক্যাপিটা ইনকাম কী, বা ক্যালোরি কতটা ইনটেক করতে পারে, এইসব নিয়ে কিছু কমিটি গঠন হয়, যেমন ডান্ডেকর রথ কমিটি, টেন্ডুলকার কমিটি, এগুলো সব রঙ্গরাজন কমিটি, এগুলো সব কমিটি হলো পোভার্টি ইরাডিকেশনের কমিটি। এর আগে দাদাভাই নৌরোজি প্রথম প্রয়াস করেছিলেন পোভার্টি মাপার জন্য, জওহরলাল নেহরু একটা দিয়েছিলেন পার ক্যাপিটা ইনকামের, তো এগুলো হয়েছে আগে। তো প্রথম সায়েন্টিফিক যে স্টাডিটা হয়েছিল, দ্য ফার্স্ট এস্টিমেট অফ পোভার্টি ওয়াজ মেড বাই দাদাভাই নৌরোজি ইন হিজ বুক পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তো পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল এটা তিনি লিখেছিলেন দাদাভাই নৌরোজি। তার বই ছিল, এই বইটাই লেখা ছিল তার পোভার্টির এস্টিমেশন, 35 টাকা 25 টাকা থেকে 35 টাকা পার ক্যাপিটা ইনকাম সেই সময় বছরে তিনি একটা এস্টিমেট করেছিলেন, এবং তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো।
ভারতের অতি বৃদ্ধ লোক আর কি, বিখ্যাত একজন বুদ্ধিমান ব্যক্তিত্ব ছিলেন, ইন্টেলেকচুয়াল ছিলেন। তারপর স্বাধীনতার পর ডান্ডেকর এবং রথ কমিটি পভার্টি এস্টিমেশনের জন্য তৈরি হয় এবং ক্যালোরি হিসাবে তারা তাদের যে থিওরি সেটা দেন। 2250 ক্যালোরি একটা মিনিমাম ক্যালোরির লেভেল ধরে, নিউট্রিশন 2250 ক্যালোরি যদি মিনিমাম একটা ফ্যামিলি পেয়ে থাকে, সেই জন্য সেটা তারা ফিক্স করেছিলেন। এরপর সুরেশ টেন্ডুলকর কমিটি গঠিত হয় 2005 সালে এবং এনারা যে বিপিএল বা বিলো পভার্টি লাইনের একটা ধারণা দেন এবং তাতে করে দেখান যে 37.2% মানুষ ভারতে এখনও বিপিএল আন্ডারে আছে, বিলো পভার্টি লেভেলে আছে। এবং এনারা একটা পার ক্যাপিটা ইনকামের ধারণা সুরেশ টেন্ডুলকর কমিটি দিয়ে থাকে। পার ক্যাপিটা ইনকামের ধারণা তারা একটা দেন যে পার ক্যাপিটা যদি এত হয় বছরে, তবেই তারা বিপিএলের অ্যাবাভ লেভেলে থাকবে বা এপিএল লেভেলে থাকবে। এরপর রঙ্গরাজন কমিটি 2012 সালে তৈরি হয় এবং রঙ্গরাজন কমিটি ক্যালোরি, প্রোটিন, ফ্যাট ইত্যাদি ইনটেকের উপর ভিত্তি করে এস্টিমেশন দেন তার একটা, এবং তাতে করেও তারা একটা ওই বিপিএলের সীমানা নির্ধারণ করেন। নেক্সট, এরপরে যে এস্টিমেট হচ্ছিল এই যে বিভিন্ন কমিটির দ্বারা, এতে করে একটা এস্টিমেশন করার জন্য, একটা স্ট্যাটিস্টিক্যালি এস্টিমেশন করার জন্য কিছু গিনি যে ইন্ডেক্স আছে এবং লোনেজ কার্ভ আছে, যেগুলো দিয়ে মাপা হয় আর কি, পভার্টি লেভেলকে মাপা হয় কোনো একটা দেশের। তো এই পভার্টি লেভেলে রিচ পুয়ারের যে বৈষম্য, মানে দারিদ্রতার যে বৈষম্য, সেটা মাপা হয় সেখানে। তো গিনি ইন্ডেক্স মেজার্ড দ্য ডিগ্রি অফ ইনকাম ইনইকুয়ালিটি ইন কান্ট্রি, যে কোনো দেশের ইনকাম ইনইকুয়ালিটি যতটা থাকে ধনী দরিদ্রের মধ্যে, সেটা মাপে গিনি ইন্ডেক্স। দ্য হায়ার ইজ গিনি কোএফিসিয়েন্ট ইজ মোর দ্য গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পুয়ার ইন এ কান্ট্রি। এখানে একটা জিনিস বোঝার আছে যে গিনি কোএফিসিয়েন্ট মোটামুটি 0 to 1, এটা মাপে 0 থেকে 1। 0তে যদি থাকে তাহলে জানা যাবে যে ইনকাম ইনইকুয়ালিটি কম আছে, অর্থাৎ ধনী দরিদ্রের বৈষম্য কম আছে। যদি সেটা 1-এ পৌঁছে যায় গিনি ইন্ডেক্সটা, তাহলে আমাদের বুঝতে হবে যে ধনী দরিদ্রের বৈষম্য বেশি আছে, বাড়ছে। যতটা গ্যাপ বাড়তে থাকবে এই 0 থেকে 1-এর মধ্যে, গ্যাপ বাড়তে বাড়তে যতটা বাড়বে ততটাই কিন্তু ধনী দরিদ্রের বৈষম্য বাড়বে। গিনি ইন্ডেক্স এটাই বলে। একইভাবে গিনি ইন্ডেক্সের যে ভিজুয়ালি বা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন যেটা, সেটা হলো লোনেজ কার্ভ। এই গিনি ইন্ডেক্সটাকে গ্রাফিক্যালি বোঝায়, এটা গ্রাফ আঁকার মাধ্যমে এক্স এবং ওয়াই অ্যাক্সিস দেয়, এবং দুটো অ্যাক্সিসে যে এক্স অ্যাক্সিস সেখানে রাখা হয় যে সময়, এবং ওয়াই অ্যাক্সিসে রাখা হয় ইনকাম, পুয়ার এবং রিচের যে ইনকামটা, পুয়ার রিচের ইনকামটা, তারপর এই লোনেজ কার্ভটা দেওয়া হয়। এবং এই কার্ভটা যেভাবে মোটামুটি যদি এভাবে ড্র করা যায়, তাহলে এই কার্ভটা এভাবে কখনো বেঁকে থাকে, কখনো সোজা সোজা থাকে। তো যেটা বেশি বাঁকলে সেখানে আমরা দেখতে পাই যে বৈষম্যটা বাড়ে আর কি, ধনী দরিদ্রের। তো এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাই, যেমন ইট ইজ এ কার্ভ দ্যাট মেজার দ্য রিলেশনশিপ বিটুইন পার্সেন্টেজ অফ ইনকাম আর্নড অ্যান্ড পার্সেন্টেজ অফ পিপল। তো কতটা মানুষ কত পার্সেন্ট ইনকাম করেছে সেটা লোনেজ কার্ভ দেখায়। অ্যান্ড ইট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ গিনি কোএফিসিয়েন্টের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা দেখায় যে পুয়ার ব্যক্তিরা যারা কতটা তাদের ইনকাম, রিচ ব্যক্তিদের কতটা ইনকাম। আর সেক্ষেত্রে এই যে কার্ভটা, এই কার্ভ আকৃতিটা বেশি হয়, যত বেশি হয় কার্ভ আকৃতি, তত কিন্তু বৈষম্য বাড়ে, ধনী দরিদ্রের বৈষম্যটা বাড়তে থাকে। ধনীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে কার্ভের আকৃতি বড় হয়, দরিদ্রের ক্ষেত্রে সেই কার্ভের আকৃতি ছোট হয়ে যায়, ব্যাসটা মাঝখানের। এরপর আছে আনএমপ্লয়মেন্ট। পভার্টির পর আনএমপ্লয়মেন্ট থেকেও পভার্টি জেনারেশন হয়। এবং আনএমপ্লয়মেন্ট শুধুমাত্র যে অনুন্নত দেশে দেখা যায় বা উন্নয়নশীল দেশে দেখা যায় তা না, উন্নত দেশেও দেখা যায়। তো আনএমপ্লয়মেন্টের বিভিন্ন ভাগ আছে, যেমন স্ট্রাকচারাল আছে, যেমন ডিসগাইজ আছে। তো এরকম বিভিন্ন রকম ভাগ আছে, ক্যাজুয়াল আছে। তো এই আনএমপ্লয়মেন্ট কি? অ্যান আনএমপ্লয়েড পারসন ইজ ওয়ান হু হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক and is of working age 15 to 60 year
বাট ডাজ নট গেট ওয়ার্ক অ্যাট দ্য কারেন্ট ওয়েজ রেট। তো 15 থেকে 60 বছরের কোনো ব্যক্তি যার কাজ করার ক্ষমতা আছে, সে যদি তার কারেন্ট রেটের ওয়েজেসে কোনো কাজ না পাচ্ছে, তখনই সেটাই আনএমপ্লয়মেন্ট। আন্ডার এমপ্লয়মেন্ট কোনটা? when a person are employed below the skill or education, it is called আন্ডার এমপ্লয়মেন্ট। তো তার যে স্কিল, তার যে ক্ষমতা, তার থেকে কম যদি সে রোজগার করছে, সেটাই তার আন্ডার এমপ্লয়মেন্ট। ভারতের ক্ষেত্রে এই আনএমপ্লয়মেন্টের কারণ কি? প্রধানত হলো পপুলেশন। ভারতের পপুলেশন খুব বেশি এবং সেক্ষেত্রে কাজের সংখ্যা কম। স্লো ইকোনমিক ডেভেলপমেন্টের হারটাও কম। জিডিপি গ্রোথ ঠিকই বেশি, কিন্তু পার ক্যাপিটা ইনকাম অন্যদিকে কম, খুবই কম। সেক্ষেত্রে ভারতের জনগণের উন্নতি সেভাবে হয় না, দেশের জিডিপি বাড়লেও। ইমপ্রপার এডুকেশন সিস্টেম কাজের সাথে ম্যাচ হয় না, মিসম্যাচ হয়। সেক্ষেত্রে এডুকেশন পাওয়ার পরও স্কিল না থাকার কারণে অনেকে কাজ পায় না। মিসম্যাচ বিটুইন রিকোয়ার্ড স্কিল অ্যান্ড অ্যাভেলেবেল স্কিল, যে স্কিলটা থাকে এবং যে স্কিলটা আমাদের প্রয়োজন, তার মধ্যে একটা বিরাট মিসম্যাচ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে দেখা যায়। তো দান্তেওয়ালা কমিটি was set up for measuring the unemployment in India. দান্তেওয়ালা কমিটিকে আনএমপ্লয়মেন্ট মেজার করার জন্য বানানো হয়েছিল। এবং আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ কী জিনিস? এটা আসে when opportunity cost of going to work is higher than income received। যে ইনকামটা পাওয়া যাচ্ছে তার থেকে কাজ বেশি দেওয়া হচ্ছে, সেটা ট্র্যাপে পড়ে যাচ্ছে। কাজ বেশি দেওয়া হচ্ছে কিন্তু তার সেই তুলনায় ইনকাম পাওয়া যাচ্ছে না। এরপর যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, বিভিন্ন এক্সামে চলে আসে, বিভিন্ন এক্সামে দিয়ে দেয় এগুলো, টাইপস অফ আনএমপ্লয়মেন্ট। বিভিন্ন টাইপস আছে। এই আনএমপ্লয়মেন্টের টাইপসগুলো ভালো করে বুঝতে হবে, কারণ এগুলো এক্সামে দেয়, বিভিন্ন ক্ষেত্রে এক্সামে এগুলো আসে। প্রথমত স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট কি? যদি দেশের স্ট্রাকচারে কোনো প্রবলেম আছে, অর্থাৎ দেশের মধ্যে কোনো ইকোনমি স্ট্রাকচারে হোক, প্রাইমারি সেক্টর হোক, সেকেন্ডারি সেক্টর হোক, স্ট্রাকচারাল প্রবলেম আছে, ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক নেই, ইন্ডাস্ট্রি সেভাবে হচ্ছে না, তো এই সব প্রবলেমগুলো থাকলেই তবে আনএমপ্লয়মেন্ট জেনারেট হয়, এবং সেটাই স্ট্রাকচারাল এমপ্লয়মেন্ট। কী বলছে? দিস টাইপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইকোনমিক স্ট্রাকচার অফ দ্য কান্ট্রি। ইকোনমিক স্ট্রাকচার ইমপ্লয়েস র্যাপিডলি গ্রোয়িং পপুলেশন। এটা যদি হয় তাহলে ইকোনমিক স্ট্রাকচার ধসে পড়ে। স্লো রেট অফ ক্যাপিটাল ফর্মেশন, মূলধন ভিত্তিক যে শিল্প বা অর্থনীতি, সেটা যদি স্লো রেটে যায়, এগুলোকে বলা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এরপর ডিসগাইজড মানে কি? ছদ্ম বেকারত্ব কী জিনিস? কোনো শ্রমিক কোনো একটা অঞ্চলে কাজ করছে, কিন্তু দেখা যায় যে তাকে যদি বাদও দেওয়া যায়, সেই কাজটার উপর কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ তাকে বাদ দিলেও কাজটা ঠিকই চলবে, সেই জায়গায় শ্রমিকটার কোনো প্রয়োজন নেই। এটাকে বলা হয় ছদ্ম বেকারত্ব, ডিসগাইজ। কৃষিকাজে দেখা যায় ভারতের ক্ষেত্রে বেশি। ইফ এ পারসন ডাজ নট কন্ট্রিবিউট ইন দ্য প্রোডাকশন প্রসেস, or in other words, he or she can be removed from the work without affecting productivity adversely। তাহলে তাকে বাদ দিলেও যখন প্রোডাক্টিভিটিতে কোনো পরিবর্তন হবে না, সেটাই হলো ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। হেয়ার দ্য মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ দ্য লেবার ইজ ইকুয়াল টু জিরো। মানে লেবারটার যে প্রোডাক্টিভিটি মার্জিনাল, সেটা জিরো অ্যাকচুয়ালি। মানে তাকে যদি কাজ নাও করানো হয়, তার বদলে যারা শ্রমিক আছে তারাই কাজটা করে দিতে পারে। ইট ইজ এ কমন ফিনোমিনন ইন দ্য এগ্রিকালচারাল সেক্টর। এটা কমন ফিনোমিনন। রোজগার ততটা আসে না, কিন্তু শ্রমিক বেশি লাগে, এবং যন্ত্রপাতি ব্যবহার করলে বা কোনো টেকনিক ইউজ করলে সেই শ্রমিকটা অতটা লাগতো না হয়তো। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট মানে মাঝে মাঝে, এটা আংশিক প্রকারে। দ্য আনএমপ্লয়মেন্ট হেয়ার ইজ জেনারেটেড ডিউ টু চেঞ্জ ইন মার্কেট কন্ডিশন। এটা প্রধানত উন্নত দেশেই হবে। মার্কেট কন্ডিশন কী কী? হেয়ার সাম ওয়ার্কার্স আর টেম্পোরালি আউট অফ ওয়ার্ক ডিউ টু রিজন সাচ স্ট্রাইকস, ল্যাক আউট। এটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর উন্নত দেশে বেশি হয়, এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কেন, উন্নত দেশেও হয়, যেখানে বিভিন্ন কারণে কোনো কাজ বন্ধ থাকছে কিছুদিনের জন্য। সাইক্লিক আনএমপ্লয়মেন্ট, যেটা ফিরে আসে বারবার। ইট অকার্স ডিউ টু ট্রেড সাইকেল, টেম্পোরারি ইন নেচার। ট্রেড সাইকেলের জন্য ট্রেড কখনো মন্দ চলছে, সেখানে আনএমপ্লয়মেন্ট জেনারেট হলো, আবার ট্রেড ভালো হয়ে গেলো, আবার এমপ্লয়মেন্ট চলে এলো। টেকনোলজি উন্নত হচ্ছে, ফলে যে শ্রম শক্তি সেটার ব্যবহার কমছে, ফলে অনেক মানুষ আনএমপ্লয়েড হচ্ছে। ডিউ টু ইন্ট্রোডাকশান অফ নিউ টেকনোলজি, যেমন এআই এসেছে, মেশিনারি ইমপ্রুভমেন্ট ইন মেথড অফ প্রোডাকশান, লেবার সেভিং ডিভাইস,
সাম ওয়ার্কার্স টেন্ড টু বি রিপ্লেস বাই মেশিন। তো মেশিন কিছু কর্মীদের নিয়ে রিপ্লেস করে দিচ্ছে। এটা টেকনিক্যাল। অ্যান্ড সিজনালটা কি, মাঝে মাঝে বছরের সিজনে, ঋতুতে। পার্সোনাল এমপ্লয়েড অনলি ডিউরিং পার্টিকুলার সিজন ইন সাম সেক্টর, যেমন কৃষিতেই হয়, যেমন পার্টিকুলার কোনো সিজনেই কৃষিকাজ বেশি হচ্ছে, তো সেই সিজনে তারা এমপ্লয়েড, কিছু কিছু সিজন তারা আনএমপ্লয়েড থেকে যায়। এগুলো হলো আনএমপ্লয়েড স্ট্রাকচার। এরপর কিছু কোশ্চেন আছে যেগুলো আমি এখানে ডিসকাস করব। কিছু আনসার আমি বলে দেবো, কিছু আনসার তোমরা কমেন্টে জানাবে, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। কমেন্ট যদি নাও করো তাও অসুবিধা নেই, নিজেরা একটু চেক করে নেবে, দেখে নেবে, প্র্যাকটিস করবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মেথড টু মেজার রিলেটিভ পোভার্টি? রিলেটিভ পোভার্টি দু রকমের হয়, একটা অ্যাবসোলিউট, একটা রিলেটিভ। অ্যাবসোলিউট পোভার্টিটা কারেন্ট যে ইয়ার, সেই কারেন্ট ইয়ারে দেখা হয় যে কতটা পোভার্টি আছে তার, এবং তার রোজগার কতটা। কারেন্ট অ্যাবসোলিউট পোভার্টিটা এটা বোঝানো হয়। এটার দ্বারা আমরা জিডিপি গ্রোথের মানে দেশের একটা অর্থনৈতিক ধারণা আমরা পাই। আর যেটা রিলেটিভ পোভার্টি, সেটা একটা বেস লেভেল ধরা হয়, যেটা একটা পোভার্টি লেভেল ধরা হয়, সেই লেভেলকে কেন্দ্র করে দেখা হয়েছে এত বছর আগে যে লেভেলটা ছিল, আজকে তার লেভেলটা কী। এটা রিলেটিভ পোভার্টি। তো রিলেটিভ পোভার্টিকে মেথডকে ইউজ করার জন্য গিনি কোএফিসিয়েন্ট, না লোনেজ কার্ভ, না বোথ, না পোভার্টি লাইন, কোনটা দেখাতে? তো অবশ্যই রিলেটিভ পোভার্টি দেখার জন্য পোভার্টি লাইন আমাদের প্রয়োজন হয়, পোভার্টি লাইনটা আমাদের প্রয়োজন হয় রিলেটিভ পোভার্টি দেখার জন্য। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাসোসিয়েটেড উইথ পোভার্টি এস্টিমেশন? পোভার্টি এস্টিমেশনের জন্য কোনটা অ্যাসোসিয়েশন? প্রথমে হচ্ছে টেন্ডুলকার, তারপর হচ্ছে লাখতওয়ালা কমিটি, আর একটা হচ্ছে সাক্সেনা কমিটি। তো এখানে আমরা দেখলাম যে টেন্ডুলকার কমিটির নাম ছিল, এছাড়া রথ অ্যান্ড দান্তেওয়াড় এসব কমিটি ছিল, সুরেশ তেন্ডুলকার কমিটি। এই তেন্ডুলকার কমিটি হলো পোভার্টি এস্টিমেশনের সঙ্গে জড়িত। নেক্সট, ইন্ডিয়া ইজ রিগার্ডেড অ্যাজ এ কান্ট্রি উইথ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে লাভ বাই, জনসংখ্যার লাভ বাই। দিস ইজ ডিউ টু ইট ইজ এ হাই পপুলেশন ইন দ্য এজ অফ 65, ইট ইজ হাই টোটাল পপুলেশন, ইটস হাই পপুলেশন ইন দ্য এজ অফ 15 অ্যান্ড ইটস হাই পপুলেশন ইন দ্য এজ অফ 15 to 64। যে সময়টায় পপুলেশনের লাভ পাবে বেশি, অর্থাৎ পপুলেশন কর্মক্ষম থাকবে, কাজের দেশে প্রোডাক্টিভিটিতে কাজে লাগাবে বেশি, সেটাই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে লাভ পায়। তো এটা তোমরা করবে বুঝে শুনে উত্তরটা। নেক্সট যেটা, হুইচ অফ দ্য ফলোয়িং, হুইচটা এখানে আসেনি, হুইচ অফ দ্য ফলোয়িং কমিটি ওয়াজ সেট আপ ইন ইন্ডিয়া ফর আইডেন্টিফিকেশন অফ বিপিএল ফ্যামিলিজ ইন আরবান এরিয়া? লাদাখপালা, হাসিম কমিটি, তেন্ডুলকার অ্যান্ড সাক্সেনা। এটা একটু তোমরা দেখে নিও, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। নেক্সট, হোয়াট ইজ দ্য পারপাস অফ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম? পিডিএস মানে রেশন যেটা দেওয়া হয়, রেশনের উদ্দেশ্য কী, রেশন দেওয়ার উদ্দেশ্য কী? প্রোভাইডিং হেলথ কেয়ার ফেসিলিটি টু দ্য পুয়ার, প্রমোটিং এডুকেশন অ্যামং দ্য পুয়ার, ডিস্ট্রিবিউশন এসেন্সিয়াল ফুড আইটেমস টু দ্য পুয়ার অ্যাট সাবসিডাইজ রেটস, ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ফর দ্য পুয়ার। এটা তো জানোই তোমরা, বলে দিলাম। পিডিএস মানে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম মানে রেশন দেয়। তো কোনটা আনসার হবে বুঝতেই পারছো। আনএমপ্লয়মেন্ট হুইচ অকার্স হোয়েন ওয়ার্কার্স মুভ ফ্রম ওয়ান জব টু অ্যানাদার জব। একটা জব থেকে অন্য জবে যখন চলে যায় তখন কী ধরনের আনএমপ্লয়মেন্ট দেখা যায়? সাইক্লিক, সিজনাল, টেকনোলজিক্যাল অ্যান্ড ফ্রিকশনাল। তো এটা তোমরা করবে একটু বুঝে, যে একটা জব থেকে অন্য জবে যখন চলে যাচ্ছে কেউ, তখন সেই জায়গায় যে আনএমপ্লয়মেন্টটা শুরু হচ্ছে, সেই জায়গাতে তার যে অভাবটা, কর্মীটার যে অভাব দেখা যাচ্ছে, সেটা কি সাইক্লিক না ফ্রিকশনাল? সিজনাল আর টেকনোলজিক্যাল তো হবে না, তো ফ্রিকশনাল আংশিক না সাইক্লিক, ঘুরে ঘুরে আসে। তো সেটা একটু ভেবেচিন্তে করে নিও। হুইচ টাইপ অফ আনএমপ্লয়মেন্ট হ্যাজ দ্য মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ দ্য ওয়ার্কার্স অ্যাজ জিরো? কোন আনএমপ্লয়মেন্টে মার্জিনাল প্রোডাক্টিভিটি যেটা, সেটা ওয়ার্কারের জিরো হয়? এটা তোমরা জানো, একটু ওকে বলেছি। তো চারটা অপশানের মধ্যে যেটা আছে, ডিসগাইজড, ইনভলেন্টারি। ইনভলেন্টারি মনে হচ্ছে ভলেন্টারি আর ইনভলেন্টারি। ভলেন্টারি মানে নিজের থেকে দেওয়া হয়, যেটাই কোনো ইনকামের উদ্দেশ্যে করা হয় না। ইনভলেন্টারি যেটা ইনকামের উদ্দেশ্যে করা হয়। সিজনাল, স্ট্রাকচারাল কোনটা হবে তোমরা জানো, এটা আনসার করবে। হোয়াট টাইপ অফ আনএমপ্লয়মেন্ট ইজ ফাউন্ড ইন দ্য এগ্রিকালচারাল সেক্টর অফ ইন্ডিয়া? এটাও তোমরা জানো, এটাও কিছুক্ষণ আগে বলা আছে যে এগ্রিকালচারাল সেক্টরে কী ধরনের আনএমপ্লয়মেন্ট আসে। ঠিক আছে, তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানিও। আর কি কি প্রয়োজন তোমাদের, কোন কোন টপিক, কি কি সাবজেক্ট, সেটা অবশ্যই জানিও। আমার কাছে হ্যান্ড রিটেন নোটস সব কিছুই আছে মোটামুটি, যেগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্টস, যেগুলো থেকে কোশ্চেন আসে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়, সেই সব জিনিসগুলো এখানে নোটসে দেয়া আছে, মোটামুটি ছোটো করেই দেওয়া আছে।
আর কিছু কোশ্চেনও তার সাথে প্র্যাকটিস করানো হবে। এগুলো হয়ে গেলে আমি তোমাদের যে ডিটেলসে পুরো ডিটেলসে বিভিন্ন বড় বড় বইগুলো নিয়ে আলোচনা করব, যেমন নিতিন সিংহেনিয়া হোক বা রমেশ সিং হোক ইকোনমির, পলিটির ক্ষেত্রে লক্ষ্মীকান্ত, হিস্ট্রির ক্ষেত্রে স্পেকট্রাম হোক বা পুনম দালাল দাহিয়া হোক, এইসব জিনিসগুলোর বইগুলো নিয়ে আলোচনা করবো। এইসব চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু। এই ছোটো নোটসগুলো হয়ে গেল, কুইক রিভিশনটা হয়ে গেলে কী হবে, প্রাথমিকভাবে একটা ধারণা তৈরি হবে এবং এই রিভিশনটা অনেকটা এক্সামের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এক্সাম এই ধরনের কোশ্চেনগুলোই জিজ্ঞেস করে, তো এগুলো তোমাদের করা থাকলে এক্সামের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এবং এক্সামের আগের কয়েকটা দিন, প্রায় 1 মাস আগে বা 1 মাস আগেই বলা যায় রিভিশনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। চলো, ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি।